নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নয়ন হয়নি মন্তব্য মির্জা ফখরুলের। এদেশে যা কিছু ভালো করেছে বিএনপি। সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ের তৃতীয় দিন আজ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে ক্ষুব্ধতার কথা জানানো হয় আপিল শুনানিতে। চট্টগ্রাম নগরের 4টি আসনে আয়ে এগিয়ে জামায়াত, সম্পদে বিএনপির প্রার্থীরা। অভিযোগ আছে হলফনামায় প্রকৃত তথ্য না দেওয়ারও। রাজধানীর বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যার ঘটনায় প্রধান আসামি হোটেল কর্মী মিলন গ্রেপ্তার। ভোরে বাগেরহাট থেকে ধরেছে র্যাব। মিয়ানমার সীমান্তের ওপার থেকে 24 ঘন্টায় গোলাগুলির শব্দ না থাকলেও আতঙ্ক কাটেনি টেকনাফে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার। ইরানে বিক্ষোভ সহিংসতায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 500। বিক্ষোভ দমাতে অর্থনৈতিক সংস্কারের প্রস্তাব দেশটির প্রেসিডেন্টের। আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন কাছাকাছি হলে পরিস্থিতি ভালো হবে বলে আশাবাদী তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। নির্বাচনের সময় প্রার্থীদের নিরাপত্তা দিতে সরকার সচেষ্ট হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশে যা কিছু ভালো তার সবই করেছে বিএনপি। দেশের সব উন্নয়নই বিএনপির হাত ধরে হয়েছে, তাই আগামীতেও জনগণ বিএনপির ওপর ভরসা রাখবে বলেও প্রত্যাশা তার। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানির আজ তৃতীয় দিন। 645টি আবেদন শুনানি হবে 18 জানুয়ারি পর্যন্ত। শুনানিতে প্রার্থীরা নিজে কেউ বা আইনজীবীকে সাথে নিয়ে আসেন এবং প্রার্থিতা ফিরে পেয়ে উৎফুল্ল অনেকে। এদিকে আপিল নির্বাচনী ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হলেও সংক্ষুব্ধরা যেতে পারবেন উচ্চ আদালতে। মনোনয়নপত্র ফিরে পেয়ে অনেক প্রার্থী স্থানীয় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে ক্ষোভ জানান। সম্পদের দিক থেকে এগিয়ে বিএনপির প্রার্থীরা। জামায়াতের প্রার্থীরা এগিয়ে আয়ে। বিএনপির প্রার্থীদের বেশিরভাগের পেশা ব্যবসা আর জামায়াতের চিকিৎসা। তবে হেভি ওয়েট অনেকের বাস্তব সম্পদের চেয়ে হলফনামায় দেখানো সম্পদের পরিমাণ কম। উঠেছে এমন প্রশ্ন। চট্টগ্রাম নগরীর 4 আসনে 8 প্রার্থীর হলফনামা বিশ্লেষণ উঠে এসেছে এসব তথ্য। রিটার্নিং কর্মকর্তা বলছেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে বাতিল হতে পারে প্রার্থিতা। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে নগরীর আসন 4টি। এগুলোতে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে নানা তথ্য। বন্দনগরীতে সবচেয়ে ধনী প্রার্থী চট্টগ্রাম 10 আসনের বিএনপির সাইদ আল নোমান। প্রয়াত আবদুল্লাহ আল নোমানের সন্তান। রাজনীতিতে নবাগত হলেও তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ 30 কোটি টাকার বেশি। জনগণ আসলেই বোঝে আমি কোথা থেকে এসেছি, আমি কে, আমি কি করতে চাইছি। সেজন্যই তো আজকে আমার এখানে আসা। অতএব আমার বক্তব্য একেবারে একই, সেটা হলো জনগণের উপরেই সব কিছু ছেড়ে দিতে হবে। আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন চট্টগ্রাম 11 আসনের প্রার্থী ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বছরে তার আয় 1 কোটি 22 লাখ টাকা। 98 লাখ টাকা আয় করে দ্বিতীয় স্থানে রয়েছেন সাইদ আল নোমান। পারিবারিক সম্পদ যোগ করলে সবচেয়ে ধনী নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এরশাদুল্লাহ। তার স্ত্রী সন্তান সহ মোট সম্পদের পরিমাণ প্রায় 32 কোটি টাকা। অন্যদিকে জামায়াতের 4 প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী চট্টগ্রাম 9 আসনের ডাক্তার AKM ফজলুল হক। তার সম্পদের পরিমাণ প্রায় 7.5 কোটি টাকা। স্ত্রীর নামেও রয়েছে প্রায় 4 কোটি টাকার সম্পদ। আর আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন চট্টগ্রাম 8 আসনের ডাক্তার আবু নাসের। তার বার্ষিক আয় 43,64,000 টাকা। তবে বেশিরভাগ প্রার্থী তাদের প্রকৃত সম্পদ ও আয়ের পরিমাণ হলফনামায় কম দেখান। আছে এমন অভিযোগ। সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে সম্পদের যথাযথ হিসেব তুলে ধরা উচিত বলে মনে করেন সচেতন নাগরিকরা। আমি যদি সংসদে গিয়ে মানুষের জন্য কাজ করতে চাই, আমরা যদি তাহলে আমি কেন মিথ্যা দেব, তাই না? অসত্যটা কেন করব? আমার যা আছে আমার মনে হয় সেটা লেখা উচিত। যাচাই বাছাইয়ে বৈধ হলেও হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কিন্তু যে কোনো মুহূর্তে যদি উদ্ঘাটিত হয়
যে কোনো প্রার্থী কোনো সত্যকে গোপন করে হলফ দিয়েছেন, এটা উদ্ঘাটিত হওয়ার পরপরই কিন্তু তার প্রার্থিতা বাতিল হবে এবং তারপর আনুষঙ্গিক যে আইনগত বিষয় সেটা কিন্তু প্রয়োগ করা হবে। চট্টগ্রাম নগরীর এই 4 আসনে বিএনপি জামায়াত মিলিয়ে মোট প্রার্থী 29 জন। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। জীবনমান উন্নয়ন সহ নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন জাতীয় সংসদ নির্বাচনে এমন প্রার্থীকে বেছে নিতে চান পাবনার ভোটাররা। তবে সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতে এই 2 আসনের ভোটার ও প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। পূর্ব নির্ধারিত দিনে ভোটের দাবি তাদের। নানা কারণে গুরুত্বপূর্ণ হলেও উদ্যোগের অভাবে প্রত্যাশিত উন্নয়ন হয়নি পাবনার। ভাটা পড়েছে কর্মসংস্থানেও। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে পাবনাবাসী। তবে জনপ্রতিনিধি বাছাইয়ে সতর্ক পাবনার 5টি আসনের ভোটাররা। অবশ্যই ভালো কাউকে দিব যে পাবনার উন্নয়ন করবে, নারীদের অগ্রাধিকার, নারী অধিকার নিয়ে সচেতন থাকবে। আমরা সবাই জানি রাস্তার কি বেহাল দশা, এটার উন্নয়ন, সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। যারা পাবনার এই স্বাস্থ্য খাত, পাবনা এই হাসপাতালের দেখবেন বেহাল দশা, এগুলোর যারা উন্নয়ন করবে। ভোটারদের প্রত্যাশা পূরণের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরাও, তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা। খালেদা জিয়া এবং তারেক জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিরাপদ বাসুপযোগী বাংলাদেশের সাথে পাবনাকেও আমরা গড়ে তোলার জন্য সচেষ্ট থাকব। জাতি আগামী নির্বাচনের ব্যাপারে আশা করছে নতুন প্রজন্ম তারা তাদের গণতান্ত্রিক অধিকার, ভোট অধিকার তারা প্রয়োগ করতে পারবেন। প্রত্যাশা জনগণের পক্ষে আমি কাজ করি, দেশ সমান্ত আমার দেখছে, অতীতে করেছি, বর্তমান করছি, ভবিষ্যতে করব। আমরা একটা মানবিক, সামাজিক, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি দেশ, শান্তি এবং স্বস্তির একটি দেশ আমরা গড়ে তুলব। তবে সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে হতাশ প্রার্থী ও ভোটাররা। ঈশ্বরদীর অনেক নৈসর্গিক সৌন্দর্য রয়েছে, সেগুলোতে প্রকৃতি দেখার মতো মানুষ যে আসবে সেই পর্যটন কেন্দ্রগুলো নাই। পাবনা শহরের নগরায়ন, দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগ নিয়ে এসে পাবনাকে বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা। 24 জুলাইয়ের বিপ্লবের পরে আমরা দেখছি যে মানুষের মধ্যে একটা নতুন আশা, আকাঙ্ক্ষা, উৎসাহ, উদ্দীপনা, একটা উৎসবমুখর পরিবেশে আমরা সময় কাটাচ্ছি। আলহামদুলিল্লাহ, নির্বাচনী প্রচারণা চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সাধারণ ভোটারদের আমরা সবসময় আশ্বস্ত করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং ভীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না। জাতীয় নির্বাচনে যেন তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যায়। পাবনার 5টি আসনে মোট ভোটার সংখ্যা 22,93,341 জন। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি হোটেল কর্মী মিলনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে গত শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর প্রীতম ভিলা নামক একটি বাসা থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুল ছাত্রী লিলি হত্যার ঘটনায় শনিবার রাতে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা মোহাম্মদ সজীব। এরপর অভিযানে নামলে বাগেরহাট সদর থানার বড়সিঙ্গা এলাকা থেকে র্যাব সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে গ্রেপ্তার করে। কক্সবাজারের টেকনাফ সীমান্ত ঘেঁষা এলাকায় 24 ঘন্টায় মিয়ানমারের অভ্যন্তর থেকে কোনো গোলাগুলি শব্দ না পাওয়া গেলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। যে কোনো সময় ফের মিয়ানমারে সংঘাত শুরু হলে এর জের সীমান্ত এলাকায় আসতে পারে এমন শঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। পদক্ষেপ চান দ্রুত স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। এদিকে রবিবার মিয়ানমারের সংঘাতের জেরে টেকনাফে গুলিবিদ্ধ আফনানের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ICUতে। সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অর্ধশতাধিক সদস্য। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা 19টি বেসরকারি কন্টেইনার ডিপোর ট্যারিফ আগামী 6 মাসের জন্য 20% বাড়ানো হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের দেওয়া রিপোর্ট অনুযায়ী নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বিগডা ফ্রেট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট ও BGMEA নেতাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়।
চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি উদ্যোগে 19টি বেসরকারি আইসিডি গড়ে তোলা হয়। এসব আইসিডিতে রপ্তানির সব পণ্যই কন্টেইনারজাত করে জাহাজীকরণের জন্য পাঠানো হয় বন্দরে। বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের গতিশীলতা এসব আইসিডির কার্যক্রমের উপর অনেকাংশে নির্ভর করে। বন্দরের ইয়ার্ডে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় 60,000 টিউএস। অন্যদিকে বেসরকারি 19টি আইসিডিগুলোর ধারণ ক্ষমতা 1,06,000 টিউএস। বিগডা গেল বছরের 1 সেপ্টেম্বর থেকে 19টি ডিপোতে বিভিন্ন সেবার চার্জ বৃদ্ধি করে। এই বৃদ্ধির হার গড়ে প্রায় 60% বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এমন একটা বড় ট্যারিফ আমাদের মাথার উপর বোঝা হয়ে আছে, সেটা নিয়ে একটা চ্যালেঞ্জিং পজিশন আমরা আছি। পজিটিভ দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে রেখেছে এবং এটা নিয়ে বন্দর উপদেষ্টা অলরেডি চট্টগ্রামে আসছিল, হয়তো একটা মামলার কারণে সেটা ঝুলে আছে। সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় ট্যারিফ ইস্যুর সমাধান হয়। আগামী 6 মাসের মধ্যে আন্তর্জাতিক বা দেশীয় পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ইনল্যান্ড কন্টেইনার ডিপোর খরচ ও আনুষঙ্গিক বিষয়গুলো হিসেব নিকেশ করে রিপোর্ট দিবে। ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ট্যারিফ বৃদ্ধি কতটা হওয়া উচিত বা কতদিন পর হওয়া উচিত তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। উভয় পক্ষের সাথে বসেছিলাম, সেখানে বন্দর আসলে মিডিয়েটরের রোল প্লে করেছে এবং আলহামদুলিল্লাহ আজকে এটা সমাধান হয়ে গেছে এবং আমরা ওনাদেরকে দুই পক্ষকেই সমঝোতায় আনতে পেরেছি যে 20% এখন আপনার বৃদ্ধি হবে। তো এটা হলো আপনার একটা বড় একটা জটিলতা ছিল। এটা কার্যকরী হবে যেদিন আমরা রেজলিউশনটা সাইন করব ওই দিন থেকে। যদি আজকে যদি সাইন হয় আজকে হবে, যদি 7 দিন পরে হয় 7 দিন পরে হবে। বেসরকারি আইসিডিগুলোতে বছরে প্রায় 22 লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়। চট্টগ্রাম বন্দরের প্রায় দ্বিগুণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে বেসরকারি এসব আইসিডিগুলোতে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বরিশালে এবছর আমনের ভালো ফলনে সন্তুষ্টির ছোঁয়া লেগেছে কৃষকের মনে। তবে জলবায়ুর নেতিবাচক প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি, নিম্নমানের বীজ সরবরাহ, ধানের ন্যায্য মূল্য না পাওয়া ও অনাবাদি জমি নিয়ে রয়েছে হতাশাও। এদিকে কৃষি বিভাগ বলছে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের কষ্ট দূর করতে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। মাঠে সোনালী তরঙ্গে স্রোত, বাতাসে দুলছে ধানের শীষ। বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় মাঠ জুড়ে এবার আমনের ফলন হয়েছে বেশ। প্রতিটি শস্য দানা যেন শোনাচ্ছে জীবনের গান। কৃষকও ব্যস্ত সময় পার করছে ফসল কাটায়। ধান কাটিতে আইসা হায় আমার কাইরা নিল মন, আমার কাইরা নিল মন। জালকাঠির নলছিটি উপজেলার কৃষক কবির ও জালাল রানী 5 একর জমিতে আমনের আবাদ করে ফলন পেয়েছেন গত বছরের তুলনায় 1.5 গুণ বেশি। তবে পাচ্ছেন না ন্যায্য দাম। আমরা 2 একর জায়গায় ধান দিচ্ছি। ধান গতবারের চাইয়ে এবার মনে করেন ফলন ভালো, কিন্তু দামে একটু কম। গত বছর যে ধান হয়েছে এবার 4 চাইয়া 1.5 ধান বেশি হয়েছে, আর ধানের দাম একটু গত বছর চাইয়া অনেক কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে এবছর বিভাগে 7,258 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যেখানে হেক্টর প্রতি ফলন গড়ে 2.5 টনের বেশি। ভালো ফলন হলেও তথ্য বলছে এখনো বিভাগ জুড়ে রয়েছে 31,000 হেক্টর পতিত জমি, যার মধ্যে বরগুনায় অনাবাদি জমির পরিমাণ সর্বোচ্চ। এদিকে জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়েছে উপকূলের কৃষিতে। জমিতে ক্রমেই বাড়ছে লবণাক্ততা, তাই ফলন বৃদ্ধিতেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় কৃষক। লবণ পানি ঢোকে, যার ফলে উৎপাদন কিছু কম হয় দক্ষিণ এলাকা। তো আর ধান অনেক ভালো হয়েছে, যদি বীজটা আমাদের ভালো হইতো দিত সরকারে তাহলে আরো ভালো হইতো। কৃষিতে সাফল্যের পরেও বরগুনার পাথরঘাটায় নিম্নমানের বীজের কারণে নষ্ট হয়েছে কৃষকের শত শত হেক্টর জমির ধান। বীজ প্রত্যয়নে কর্তৃপক্ষের তদারকি জোরদার ও কৃষি উৎপাদনে গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। যে পরিমাণ পতিত জমি আছে, এই জমিগুলোর যদি সঠিক ব্যবহার করা যায় এবং কৃষি অফিসের সাথে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাবে সময় অনেকটা পিছিয়ে গেছে, সেই জায়গাটাকে যদি সমন্বয় করে কৃষকরা চাষাবাদ করতে পারে, তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো উৎপাদন তাদের পক্ষে ঘরে তোলা সম্ভব। আমরা নতুন জাতের আপনার পাশাপাশি যদি আপনার চাষিদেরকে মোটিভেট করতে পারি যে না আমাদের ফলন বাড়ানো দরকার, তাহলে আমাদের নতুন জাতের আপনার রিপ্লেসমেন্টের বিকল্প নাই।
বিভাগের 15 লাখ চাষি পরিবারের সংকট দূর করার পাশাপাশি দক্ষিণাঞ্চলের কৃষি উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষককে সচেতন করতেছি এবং আমরাও এর পাশাপাশি থেকে যাতে করে কৃষি উপকরণ দিয়ে কৃষক বঞ্চিত না হয় বা কৃষক যাতে লোকসানে না পড়ে সেক্ষেত্রে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। এবছর উপকূলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ফসল, কৃষকের স্বপ্নের প্রতীক, দেশের হৃদয়ের ছন্দ। এই ছন্দ অব্যাহত রাখতে লবণাক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের বীজ ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসার প্রয়োজন মনে করছেন গবেষকরা। এর ফলে শুধু ধানের ফলনই বাড়বে না, কৃষকের আয়ও হবে সুরক্ষিত। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। দেশের মোট চাহিদার প্রায় 15% পেঁয়াজের যোগান দেয় রাজবাড়ী জেলার কৃষক। তবে পেঁয়াজ আবাদের এই ভরা মৌসুমে সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে তারা। বস্তা প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে 500 থেকে 1000 টাকা। যদিও কৃষি বিভাগ বলছে জেলায় পর্যাপ্ত সার মজুদ আছে। রাজবাড়ী জেলার পালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজ আবাদের ব্যস্ততা। এর মাঝেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এবছর 4 একর জমিতে পেঁয়াজের আবাদ করেন কৃষক রাসেল শেখ, কিন্তু সারের বাড়তি দাম তার খরচ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ইউরিয়া সারের দাম 1360 টাকা 80 টাকা ছিল, 1400 বাজার হয়ে গেছে। মানে প্রত্যেক সারের দামই প্রায় একটু বাড়তি। আমাদের কৃষিকাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে আর কি। শুধু বালিয়াকান্দি নয়, অন্য সব উপজেলার চিত্র একই। কৃষকের দাবি জেলায় বস্তাপতি ডিএপি সারের দাম বেড়েছে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। এছাড়া টিএসপি, ইউরিয়া ও এমওপি সারের দামও চড়া। সারের যে পরিমাণ দাম, সারা তো আসবে কোন জায়গা থেকে? এবার সার সংকট, প্রায় 55,000 টাকা খরচ হয়ে যায়। আমাদের পেঁয়াজ হবে কয় মন? 40 মন। ভরা মৌসুমে সারের বাজার নজরদারির পাশাপাশি পেঁয়াজ আমদানি বন্ধের দাবি কৃষকের। সিজনে যদি উনটা পেঁয়াজ নিয়ে আসে তাহলে তো কৃষক এখানে বসে পড়ে, মাঠটা নামে পরিদর্শন করুক যে কোনটা কি করা যায়। রাজবাড়ীতে চাহিদার তুলনায় বেশি সার আমদানি করা হলেও বাস্তবে সংকটের চিত্র ভিন্ন। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উচিত সারের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখা। চাহিদার চাইতে বেশি সার এখানে আমদানি করা হয়, কি রহস্যজনক কারণে তাই এই সংকটটা তৈরি হয়, এটাকে বাস্তব ভিত্তিতে নিয়ে তার যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। সার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে দাবি করেছে কৃষি বিভাগ। জেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। জানুয়ারি মাসের পুরো সার আমাদের হাতে এখন মজুদ রয়েছে, ডিলারের ঘরে ঘরে আমরা জানুয়ারি মাসে ব্যবহার করব। আমাদের পেঁয়াজের জন্য বেশি সার লাগে, পেঁয়াজ মোটামুটি হয়ে গেছে, যা কিছু আছে আমাদের যে সার আছে কভার হয়ে যাবে এবং সার অতিরিক্ত থেকে যাবে। সারের বাজার নিয়ন্ত্রণ করা না গেলে পেঁয়াজ উৎপাদনে হুমকিতে পড়বে পদ্মাপাড়ের এ জেলা। ডিবিসি নিউজ ডেস্ক। পৌষের শেষ ভাগে দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে এক সপ্তাহ ধরে কখনো মাঝারি আবার কখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গেল 2-1 দিন কুয়াশা কম থাকলেও আজ আবার বেড়েছে। ভোর 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 100%। আর জেলার ওপর দিয়ে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে হিমালয় থেকে আসা হিমেল বাতাস বয়ে যায়। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের বেলা অল্প কিছু সময়ের জন্য দেখা মিলছে সূর্যের, ফলে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ। চুয়াডাঙ্গায়ও টানা 8 দিন ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, কখনো মাঝারি কখনো মৃদু শৈত্যপ্রবাহে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। বাতাসে বেরোনো যায় না, সকালবেলা প্যাসেঞ্জার পাওয়া যায় না, কুয়াশাতে তো রাস্তা দেখা যায় না, আর শীতের যে প্রভাব, যাত্রী নাই, খুবই একটা সমস্যার ভিতরে আছে। আমাদের তো জনজীবন খুবই কষ্ট, আমরা তো কাজ কাম করতে পারছি না, খেটে খাওয়া মানুষের জন্য খুবই কষ্ট। চলতি মৌসুমের আগাম জাতের আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার কৃষক। আর্থিকভাবে স্বাবলম্বী হতে কম সময়ে বেশি ফলনশীল জাতের এই আলু চাষে সাফল্যের মুখ দেখছেন তারা। ফলন ভালো হওয়ায় আলু চাষ ছাড়িয়ে যেতে পারে চলতি বছরের উৎপাদনের লক্ষ্যমাত্রা। গেল বছরের তুলনায় চলতি মৌসুমে আলুসহ বিভিন্ন সবজির দাম তুলনামূলক বেশি থাকায় এবার আগাম জাতের আলু চাষে আগ্রহী হন গাইবান্ধার কৃষক।
গত সেপ্টেম্বরের শেষ দিকে আমন ধান কাটার পরপরই আগাম জাতের এই আলুর চারা রোপণ করেন তারা। আর এখন মাঠ থেকে আলু তোলায় ব্যস্ত সময় কাটছে তাদের। আলুর মোটামুটি বাজার মোটামুটি ভালো, ফলনও ভালো আছে। আর এর মধ্যে কিছু স্পট আছে খাউর বলে, সেই খাউর দেখা যায়, ওই খাউরের কারণে কিছু দাম কম হচ্ছে। তোমার ফলন মোটামুটি ভালো, কিন্তু আলুর স্পট বেশি। কৃষকের দাবি, বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। অন্যদিকে এবারের আলুতে কম বেশি দাগ থাকায় প্রত্যাশিত দামের চেয়ে কিছুটা কম দামে বিক্রি করতে হচ্ছে। বড় আলুগুলোতে স্পট ধরা পড়ছে বেশি, যার কারণে ওজন একটু কম হচ্ছে। কত বেড়েছে এবার পাইছি, ভালোই পাইছি। গৃহস্থর কাছে আমরা সরাসরি দাম করে গৃহস্থর কাছে নিচ্ছি, আমরা যে অন্য জনের কাছে যে মাধ্যমে নিব তা না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে চলতি মৌসুমে জেলায় মোট 13,830 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে 245 হেক্টর জমিতে আগাম জাতের আলু আবাদ হয়েছে। এবছর ছাড়িয়ে যেতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা। কৃষক ভাইরা ইতিমধ্যে বাজারজাত করা শুরু করেছেন, বাজারে দামও ভালো পাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি স্তরের কর্মকর্তাগণ কৃষক ভাইদের পাশে রয়েছেন। যথাসময়ে আমরা বীজ এবং সার কৃষক ভাইদের নিকট পৌঁছে দিতে পেরেছি। উন্নত জাতের আলু চাষ গাইবান্ধার কৃষিতে সম্ভাবনার দুয়ার খুলেছে। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এই আলু কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়াতে সহায়তা করবে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। সীমান্ত উপজেলার টেকনাফে কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে আগাম তরমুজ চাষ। খরচ তুলনামূলক কম, আর গরমের মৌসুমের মতো শ্রমও বেশি দিতে হয় না, তাই লাভের আশায় আগাম চাষে ঝুঁকছেন কৃষক। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে টেকনাফে প্রায় 40 হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ হয়েছে। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সবুজ শস্যক্ষেত্র, সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে তরতাজা তরমুজ। এই দৃশ্য টেকনাফ উপজেলার প্রত্যন্ত গ্রাম নাজিরপাড়ার আগাম তরমুজ ক্ষেতের। সেই ক্ষেতের মালিকদের একজন চান মিয়া। ৪৫ বছর কৃষিকাজে যুক্ত চান মিয়া। এবার 1 একর জমিতে আগাম তরমুজ চাষ করেছেন তিনি। 3 মাসের পরিশ্রম আর প্রায় 1 লাখ টাকা খরচে উৎপাদিত তরমুজের বাজার মূল্য এখন 3,75,000 টাকা। 2,000 মতো তালি আছে, 4,000 মতো গুলো খানা পানি সম্পূর্ণ গাঁৱৰ খরচ, ডেলিভারি খরচ সম্পূর্ণ যে বেগুনে 1 লাখ মতো 4 লাখ মতো করে গিয়া করতে করতে খাড়াছিড়া করতে 3,75,000 মাঝে কথাবার্তা সাইডি। বয়সের কারণে মাঠে নিয়মিত কাজ করতে না পারলেও চান মিয়ার পাশে রয়েছেন তার 2 ছেলে। আমরা বাপু 3 জন, আর আমি সহ আমার একজন ভাই আছে। আব্বু এখন বয়স্ক হয়ে গেছে, আব্বু এখন পারে না। আমরা 2 ভাইয়ে অনেক পরিশ্রম করছি, পরিশ্রম করে আল্লাহর রহমত আমরা সফল হয়েছি। স্থানীয় বাজারে আগাম তরমুজের পর্যাপ্ত সরবরাহে খুশি ব্যবসায়ীরাও। প্রায় 2 থেকে 2.5 মাস ধরে আমি আমাদের টেকনাফের তরমুজ বেচতে আছি। কেজিতে বিক্রি করছে 50 টাকা 60 টাকা পাইকারি। 500 টাকা 200 টাকা 300 টাকা 100 টাকা দিলেও তরমুজ পাওয়া যায়। তাদেরকে হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের তরমুজের চাষ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশাবাদী আগামী বছর আমাদের তরমুজের চাষাবাদ 40 হেক্টর জমি ছাড়িয়ে আরও বৃদ্ধি পাবে। আগাম তরমুজ চাষ কৃষকের মুখে হাসি ফোটানোর পাশাপাশি টেকনাফের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ডিবিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা শীর্ষক পর্যবেক্ষণে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয়ের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কথা বলছেন। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হব। সরকার জাতীয় জুলাই সনদের যে মৌলিক পরামর্শ সুপারিশগুলো বা মৌলিক অঙ্গীকারগুলো সরকার নিজেই সেগুলোকে লঙ্ঘন করেছে। অন্যদিক থেকে এই অধ্যাদেশের ফলে পুলিশ কমিশন যদি গঠিত হয়, তবে তা হবে সম্পূর্ণভাবে অবসরপ্রাপ্ত পুলিশি ও প্রশাসনিক আমলাতন্ত্রের কর্তৃত্বাধীন একটি প্রতিষ্ঠান, যা এ ধরনের কমিশনের যে মৌলিক উদ্দেশ্য তা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হবে। পুলিশ কমিশন গঠনে পুলিশ কমিশনের সদস্য হিসেবে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গ্রেড 1-এর এবং একজন সাবেক পুলিশ সদস্য গ্রেড 1 তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং সাবেক পুলিশ সদস্যকে কমিশনের সদস্য সচিবের কর্তৃত্ব প্রদান করা হয়েছে। এখানে আমি একটু ব্যাখ্যা করি। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে এই ধরনের যে কমিশন আছে, বাংলাদেশের কোনো কমিশনে কিন্তু সদস্য সচিব নির্ধারিত নাই। কোনো কমিশনে সদস্যরা কোন পদের কোন পর্যায়ে সরকারি কর্মকর্তার থেকে আসবেন সেটা নির্ধারিত নাই। এক্ষেত্রে করা হয়েছে। সদস্য সচিব উল্লেখিত কোনো কমিশনে নেই, থাকে না পৃথিবীর কোনো দেশে। কমিশনের সচিব থাকেন। সচিব কমিশনের কর্তৃত্বাধীনে বা কমিশনের নজরদারিতে কমিশনের অধীনে রিপোর্টেবল হয়ে কাজ করবেন।
কমিশন যদি চায় সচিব কমিশনের কার্যক্রমে কমিশনের সভায় অংশগ্রহণ করতে পারেন, কিন্তু সেখানে তিনি কমিশনারদের সমপর্যায়ে পদমর্যাদা পাবেন না, কিন্তু এখানে সেটা করা হয়েছে, যার ফলে কমিশনের যে সম্ভাব্য যে যতটুকু সম্ভাবনা হতে পারতো সেটাও নির্মূল করা হয়েছে এবং কমিশনের ফলে কমিশনের যিনি চেয়ারম্যান হবেন, যাকে আপিল বিভাগের বিচারকের মর্যাদা দেওয়া হয়েছে, তার এবং অন্য কমিশনারদের পদমর্যাদাকে খর্ব করা হয়েছে, আমি মনে করি পদদলিত করা হয়েছে। যে এই সদস্য সচিবের কনসেপ্টটাই হচ্ছে যে পুলিশ প্রস্তাবিত পুলিশ কমিশনকে সিভিল এবং পুলিশি আমলাতন্ত্রের সম্পূর্ণ কর্তৃত্বাধীনে রাখার একটা পায়তারা। বিক্ষোভ উত্তাল ইরানে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, যার সংখ্যা ছাড়িয়েছে 500। এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জনগণের কথা শুনতে প্রস্তুত তার সরকার। একই সাথে ইরান নিয়ে ভুল হিসাব নিকাশ না করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানে বিদ্রোহ বিক্ষোভ শুরু হয়েছে 28শে ডিসেম্বর। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে উত্তাল আন্দোলন রূপ নেয় সহিংসতায়। বিক্ষোভ দমনে কঠোর হয় তেহরান প্রশাসন। সরকারি বাহিনী ও বিক্ষোভকারীদের সহিংসতায় বাড়তে থাকে নিহতের সংখ্যা। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিহতের সংখ্যা 5 শতাধিক। এদিকে দেশে চলমান সংঘাত নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের সাথে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণের কথা শুনতে প্রস্তুত তার সরকার। আমরা দেশের বিপর্যস্ত অর্থনীতি ঢেলে সাজাতে চাই। প্রশাসন দেশের অর্থনৈতিক সব সমস্যা সমাধানের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করেন। শত্রুপক্ষ প্রশিক্ষিত সন্ত্রাসীদের দেশে ঢুকিয়েছে। দাঙ্গাবাজরা প্রতিবাদী মানুষ নন। আমরা প্রতিবাদীদের কথা শুনছি এবং তাদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেছি। অন্যদিকে নিহতদের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে। একই সাথে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সমর্থন জানাতে এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শনে সোমবার দেশ জুড়ে সংহতি মিছিলের ডাক দিয়েছে সরকার। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংকল্প পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।